ছাত্ররা জীবন দিছে, জেতার জন্য সাধারণ পাবলিক নামছে। তো সেক্ষেত্রে আমাদের রায়ের মধ্যে আমরা ধরে নিব যে পজিটিভ কোনো রায় যদি না আসে, এবং সেক্ষেত্রে আমাদের এই রায়ের ক্ষেত্রে যদি আমরা খালাস যদি না পাই, আমরা ধরে নিব এখনও এই দেশে স্বৈরাচার এবং বৈষম্য এখনো পর্যন্ত দূর হয়নি। এই যে অর্থ পাচার এবং অর্থ আত্মসাতের যে অভিযোগ রয়েছে দুদকের পক্ষ থেকে, কোথাও কোনো বিনিয়োগকারীর পক্ষ থেকে এখনো এই ধরনের কোনো অভিযোগের কথা কি আপনি জেনেছেন বা কখনো শুনেছেন? সবচাইতে বড় বিষয় হচ্ছে আপনারা প্রত্যেকটা শুনানিতেই আপনারা আমাদের আইনজীবী, বিজ্ঞ আইনজীবী, ওনার ব্রিফিংটা আপনারা নেন। তো সেক্ষেত্রে উনি কিন্তু প্রত্যেকটা শুনানিতেই এখনও পর্যন্ত দুদক প্রমাণ করতে পারে নাই আমাদের এখানে যে মানি লন্ডারিংয়ের বিষয়টা, যেই অভিযোগগুলো, সেই অভিযোগগুলো এখনও পর্যন্ত প্রমাণ করতে পারেনি। তাহলে কেন এটা দেরি হচ্ছে, কেন এটা আপনার ভায়োলেট হচ্ছে বা রায়টা ধরেন ভিন্ন দিকে যাচ্ছে? নিশ্চয়ই আমরা আগে ধরে নিলাম যে আগে সরকার আমাদের উপরে সরাসরি কী ছিল, একটা হাত ছিল। যেহেতু আমাদের এই মামলা কোনোভাবেই বিনিয়োগকারীদের কোনো পক্ষ থেকে অভিযোগ আসেনি, অভিযোগ আসছে হচ্ছে তৃতীয় পক্ষ থেকে, সেটা হচ্ছে দুদকের পক্ষ থেকে। তো সেক্ষেত্রে আমরা আশাবাদী যে এই মামলা মানি লন্ডারিংয়ের যে ধারাতে নিয়ে আসে, সে ধারার অভিযুক্ত যারা টাকা দিছে তারাই অভিযোগ করেনি। তাহলে মানি লন্ডারিংটা হয়েছে কোন জায়গায়? জি, সেই ক্ষেত্রে আরেকটি বিষয় আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ডেস্টিনি যে পরিমাণ অর্থ নিয়েছিল ট্রি প্লান্টেশনের মামলার যে বিষয়টা, সেখানে ট্রি প্লান্টেশনের মালিকানাধীন বহু স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে। এ সমস্ত জায়গায় এই টাকাগুলো বিনিয়োগ করা হয়েছিল, যেগুলো দীর্ঘদিন আসলে রিসিভার নিয়োগ করা হয়েছিল, পুলিশকে রিসিভার হিসেবে নিয়োগ করা হয়েছিল, সেগুলো প্রপার রক্ষণাবেক্ষণ হয়নি। তো এই বিষয়টাকে আপনারা এখন কিভাবে দেখছেন? আমরা দেখছি আমাদের জায়গা থেকে যেহেতু 12 বছর রিসিভার হিসাবে আছে, সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম সম্পদ কোর্ট রিসিভার দিছে পুলিশকে, কিন্তু পুলিশ ওইভাবে যেভাবে দেখভাল করার কথা ছিল সেভাবে দেখভাল করে নেই, যা শুধু মাটিটাও আছে। অনেক জায়গায় দেখা গেছে মাটিও নাই এবং স্থাপনা তো নাই। যে স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলো আর কোনো কাজে লাগানো যাবে না। তো সেক্ষেত্রে আমরা আইনের মাধ্যমে এবং এই রায়ের মাধ্যমে যেন গাইডলাইন এটা আসে যে আমাদের ম্যানেজমেন্টের কাছে যেন আমাদের সম্পদ ফিরে দেওয়া হয়। তো এই মামলার কারণেই তাহলে কি দিন শেষে ব্যাপারটা এই দাঁড়াচ্ছে যে এই মামলার কারণেই বিনিয়োগকারীরা আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে? কারণ মামলাটা হয়েছিল বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের সুরক্ষায়। তো সেটা কি দিন শেষে কি তার আর হচ্ছে? বিনিয়োগকারীরা সুরক্ষা পাচ্ছেন এই মামলায়? তাহলে বিনিয়োগকারীদের অর্জনটা কি হচ্ছে? আলটিমেটলি বিনিয়োগকারীদের অর্জন এখানে টোটালি কোনো অর্জন নাই, যেহেতু 12 বছর প্রায় 12 বছর প্লাস এই কোম্পানি বন্ধ এবং সকল সম্পদ রিসিভার হিসাবে আছে। তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারতেছেন যে একটা সম্পদ যদি এভাবে অপরিপক্তভাবে যদি পড়ে থাকে, সেক্ষেত্রে বিনিয়োগকারীদের কোনো লাভ নাই এবং বিনিয়োগকারীরা তো এখানে কোনো ব্যবসা করতে পারেনি, বিনিয়োগ করছে সেটা রিটার্ন পায়নি। তো সেক্ষেত্রে বিনিয়োগকারী এখানে কি দুদকের কারণে, এই মামলার জটিলতার কারণে, দেরি হওয়ার কারণে লসে আছে, নট ম্যানেজমেন্ট। যে ম্যানেজমেন্টের কারণে যে বিনিয়োগকারী লসে আছে বিষয়টা কিন্তু তা না। একটা বারও এখনো পর্যন্ত জামিন না দিয়ে, জামিন দিয়ে দেখতো যে বিনিয়োগকারীর সমস্যাটা সমাধান করতে পারে কিনা, সেই জিনিসটা কিন্তু এখনো করা হয় না। জি, আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি ডেস্টিনির ক্রেতা পরিবেশক বিনিয়োগকারী প্রত্যেকের অভিব্যক্তি, হতাশ অভিব্যক্তি। তারা এখনো আশা ছেড়ে দেননি বিজ্ঞ আদালতের উপর, তারা এখনো আশা রাখতে চাচ্ছেন। সবাই এখনো আশা করছেন যে তারা সুবিচার পাবেন এবং অতি দ্রুত রফিকুল আমিনের মুক্তি তারা পেয়ে যাবেন। যে আশা নিয়ে আজ তারা এসেছিলেন, সেই আশা নিয়ে যেন জানুয়ারির 15 তারিখে যেন এরপর আর এটা প্রলম্বিত না হয়। এখন আমি আরও একজনের সাথে কথা বলবো। জি, আপনার কাছে জানতে চাই, এই যে বিচার প্রলম্বিত 12 বছর হয়ে গেল, দীর্ঘ 12টি বছর, তো এরপর আজকে রায়ের ঘোষণা করার কথা ছিল, কিন্তু শেষমেশ তাও হলো না। রায়ের দিন জানুয়ারির 15 তারিখ, অর্থাৎ আগামী বছরে চলে গেল জানুয়ারি 15 তারিখে। এই প্রলম্বিত বিচার বা এই টোটাল বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, সত্যিকার অর্থে আসলে এই দীর্ঘ 12 বছর যাবত যে আজকে এই ঘটনা চলছে, সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে মানে সর্বোচ্চ সাজা হচ্ছে 12 বছর, তার ওভার হয়ে চলছে। সে ওভার হওয়ার পরও টাইমটা এখন আজকে যে রায়ের ঘোষণা ছিল সেটাও হলো না। মানে একটা অবাক বিষয় যে আজকে আসলে আমরা কোথায় আছি। আসলে যে বৈষম্য বিরোধী যে আন্দোলন করছিল, যেটা সবচেয়ে এখন আমার বাংলাদেশের একটা নতুনত্ব চেতনা তৈরি করছে সকল জনগণের মধ্যে, আজকে এই বৈষম্য তো আমরা দেখছি যে যায় নাই।
এই বৈষম্য তারা রয়ে গেছে। কারণ আজকে আমাদের এই বৈষম্য যদি না যেত তাহলে কিন্তু আমাদের আজকে এই 12 বছর রায়ের রফিকুল আমিন স্যারের যে আজকে জামিন হওয়ার মানে আজকে যে সর্বোচ্চ রায়ের ঘোষণা ছিল এটা মানে আজকে আবার চেঞ্জ করলো। এই চেঞ্জ করাটা সবার মাঝে আজকে লক্ষ লক্ষ মানুষের মাঝে কিন্তু একটা অনেক দুঃখ একটা বেদনা তৈরি হয়েছে। কারণ তারা আশায় ছিল যে স্যারের জামিনের মাধ্যমে একটা ভালো একটা রায়ের মাধ্যমে তারা অর্থ টাকাটা তাদের ফেরত পাবে, এটা হলো সবার আশা ছিল। আর সর্বোপরি এখানে শুধু রফিকুল আমিন স্যার একা জেলবন্দি না, আজকে জেলবন্দি কিন্তু এই লক্ষ লক্ষ 35 লক্ষ মানুষ, কারণ সে ভিতরে আছে আর সবার মাঝে আজকে মনের মধ্যে তারা জেলবন্দি আছে। তো আমরা সবাই চাই আজকে থেকে অর্থাৎ যে 15 তারিখে যে 15 জানুয়ারি যে আমাদের রায়টা হবে, অবশ্যই আমাদের যেন এই রায়টা আমাদের সবার জনগণের পক্ষে যেন হয় এবং সঠিকভাবে একটা রায় আসে, তাহলে আমরা সবাই আজকে এই মানে কারাবদ্ধ থেকে মুক্তি পাবো। একটু এদিকে চলে আসুন। আমরা আজ লাইভ চলছে। ডেস্টিনি গ্রুপের যে মামলাটি ইতিমধ্যে আপনারা জানতে পারছেন এবং বিনিয়োগকারীরা বিশেষ করে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। আমরা আজকে একজন মোস্ট অফ সিনিয়র একজন বিনিয়োগকারী যিনি ডায়মন্ড এক্সিকিউটিভ, তার কাছ থেকে জানতে চাইব গত সাফাই সাক্ষীতে ডেস্টিনির রফিকুল আমিন জনাব মোহাম্মদ রফিকুল আমিন বলেছিলেন যে আদালত কি রায় দিবে আমি জানি না, আমি আমার বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া শুরু করবো বের হওয়ার পর থেকেই। সেই বিষয়টিকে আপনি একজন সিনিয়র একজন বিনিয়োগকারী এখন ডায়মন্ড এক্সিকিউটিভ হিসাবে কীভাবে দেখছেন? জি ধন্যবাদ। তো আসলে প্রথমত আমি মামলা নিয়ে কথা বলতে চাই। আমাদের মামলাটা একটা প্রতারণামূলক, ষড়যন্ত্রমূলক। এই এত বড় একটা ভুয়া মামলা, এটা আসলে আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। কিন্তু যেহেতু এটা বিচারিক প্রক্রিয়া চলে গেছে, সেই কারণে আমরা এই বিচারিক প্রক্রিয়াটা মেনটেন করার পক্ষে, রাষ্ট্রের একজন আমরা নাগরিক হিসাবে। তো আপনি যে আমাকে যেটা বললেন যে রফিকুল আমিন স্যার তার সাফাই সাক্ষীতে উনি স্পষ্ট করে মাননীয় বিচারককে বলছেন যে মাননীয় বিচারক আমি জানি না আপনি কি রায় দিবেন, তবে আপনি টাকা ফেরত দেওয়ার রায় দিলেও আমি মানুষের টাকা ফেরত দেব, আর যদি নাও দেন তাতেও আমি আমার বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য বদ্ধপরিকর। কারণ এই 45 লাখ লোক যারা আমাদের বিনিয়োগকারী এরা আমার পরিবারের অংশ। তো এটা একজন উদ্যোক্তা সৃষ্টিকারীর মহাকারিগর হিসাবে রফিকুল আমিন স্যার যে দৃঢ়তা ব্যক্ত করেছেন, এটা আমার মনে হয় না আদালতের ভিতরে গিয়ে এইভাবে আদালতকে স্পষ্ট করে কনফিডেন্টলি বলাটা, এটা পৃথিবীর ইতিহাসে মনে হয় আরেকটা নজিরবিহীন ঘটনা। তাহলে কতটুকু কনফিডেন্স থাকলে এই কথাটা মানুষের প্রতি কমিটমেন্ট থাকলে এটা বলতে পারে, এবং ওনার সামর্থ্য আছে, আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি। কিন্তু দুর্ভাগ্যজনক যে আজকের প্রেক্ষাপট আপনারা জানেন যে আমরা এসেছিলাম, কিন্তু আমরা তো আবার এটা চলে গেল আপনার জানুয়ারির 15 তারিখে। তো যাই হোক, কিছুই করার নাই। এদেশের গভর্নিং সিস্টেম, এদের বিচার ব্যবস্থা আমরা সবাই নাগরিকরা জানি। তবে আমরা এটার সংস্কার চাই, আমরা এটার এই দেশ আমরা চাই না। আর বর্তমান যে সরকার, তারা ন্যায্যতা এবং মানে সঠিক বিচারের একটা যে ন্যায় মানে কি বলে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে তারা যে প্রত্যয় ব্যক্ত করেছে, আমরা তাদের পক্ষে। কিন্তু তাদের কাছ থেকেও আমরা কিন্তু সেই রকম কোনো সাড়া আমরা পাইনি। আমরা বিনিয়োগকারীরা ওনাদের কাছে আবেদন জানিয়েছিলাম, কিন্তু তারা আজ পর্যন্ত আমাদের আবেদনের সাড়া দেননি। তো তাহলে আমরা কি তাহলে গতানুগতিক যারা মাঠে মানববন্ধন করে, মারামারি করে, আমরা তো তাদের কেউ না, আমরা তাদের মতো না। তাহলে আমরা তো চাইলে এটা করতে পারি। আমরা বিগত সরকারের আমরা শত মানববন্ধন করেছি, আমরা প্রেস কনফারেন্স করেছি, কিন্তু এই সরকার আসার পরে আমরা করিনি। কারণ এই সরকার বলেছে কোনো অভিযোগ থাকলে আপনারা লিখিত জানান, তার পরবর্তীতে যদি না হয় তাহলে আপনার আন্দোলনে যাবেন। তো আমরা কিন্তু লিখিত আবেদন দিয়েছি। আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূস স্যারের অফিসে গিয়ে আমরা এটা লিপিবদ্ধ করে আমরা এটাকে সাবমিট করেছি, আমরা ডাকযোগে সাবমিট করেছি, বিভিন্ন ব্যক্তির মাধ্যমে সাবমিট করেছি, কিন্তু আজ পর্যন্ত আমরা কিন্তু সাড়া পাইনি। তাহলে এই সরকার যে ন্যায্যতার কথা বলে, এটা কিন্তু আমরা তাদের কাছ থেকে পাইনি। আমার মনে হয় আমার এই বক্তব্য যদি প্রশাসনে যারা আছেন তাদের কাছে পৌঁছায়, তারা আমাদেরকে অবশ্যই ডাকবেন, আমাদের কথা শুনবেন। আমাদের বক্তব্য হলো যে আমরা কি চাই, এটা আমরা বর্তমানে যারা সরকারে আছে তাদেরকে আমরা জানাতে চাই। এটাই আমাদের আবেদন। আমরা আমাদের ম্যানেজমেন্টকে মুক্তি চাই, এবং আমরা আমাদের আঙ্গিনাটা আবার ব্যবসার মাধ্যমে আমরা একটা সমৃদ্ধিশালী একটা পরিবেশ তৈরি করতে চাই। এটাই আমাদের একমাত্র মানে কমিটমেন্ট। বিশেষ করে 2012 সালের আগ থেকে ডেস্টিনি গ্রুপ বাংলাদেশের মধ্যে একটা সুনামের সহিত ব্যবসা করেছে।
বিভিন্ন কারণে হোক, মামলা জটিলতার কারণে এই প্রতিষ্ঠানের কার্যক্রম প্রায় 12 বছর বন্ধ। এখন নতুন করে ডক্টর ইউনূস যিনি বলেছেন যে উদ্যোক্তা তৈরি করার জন্য, ডেস্টিনি যদি পুনরায় যদি ব্যবসা করার সুযোগ পায়, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য কোন কোন ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমি ব্যক্তিগতভাবে যেহেতু সেলস অ্যান্ড মার্কেটিং এবং এন্টারপ্রেনারশিপ নিয়ে আমার মানে কার্যক্রম এবং পড়াশোনা দুইটাই আমি কিন্তু করার চেষ্টা করেছি। আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝতে পারছি যে একটা বর্তমান পৃথিবীর যে আঙ্গিনায় মার্কেটিং খুবই একটা ফ্যাক্টর, কারণ এখন উৎপাদন কোনো বড় বিষয় না। তাহলে আমাদের দেশে মানে কারখানার কিন্তু অভাব নাই। তাহলে আমরা মার্কেট, আমাদের একটা বিরাট মার্কেট আছে এবং আমরা আরও মার্কেট তৈরি করতে পারবো। তাহলে আমরা যদি এই তৈরি করার মাধ্যমে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমরা যদি তাদের সাথে এগ্রিমেন্টে গিয়ে তাদের উৎপাদিত প্রোডাক্ট আমরা কিন্তু আমাদের মার্কেটে বিক্রি করতে পারবো, তাহলে দেশে একটা কর্মমুখী এবং উৎপাদনমুখী খাত তৈরি হবে, যেটা শুধু দেশে নয়, আমরা চাইলে এরপরে আমরা দেশের বাইরেও কিন্তু এই কার্যক্রমটাকে ছড়াই দিতে পারবো। এটা সম্ভব, শুধু মার্কেটটাকে নিজের করা দরকার। আর এটা আমরা ডেস্টিনির পরিবার আমরা এটা করতে পারবো, এটাই আমাদের মানে কনফিডেন্স। এখন বিষয় হচ্ছে এই 12 বছরে মামলা জটিলতার কারণে বা মিডিয়া বিভিন্ন ট্রায়ালের কারণে ডেস্টিনি সম্পর্কে মানুষের মধ্যে একটা নেতিবাচক একটা প্রভাব আছে বর্তমানে, যদি আর আস্তে আস্তে কাটিয়ে উঠছে। সামনে যখন ব্যবসা করার জন্য যাবে, মানুষ তো এটা নিয়ে মানে অনেক ধরনের নেগেটিভ মন্তব্য করবে। সেক্ষেত্রে আপনার কি কি পদক্ষেপ নিলে ভালো হবে বলে মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। তবে আসলে যেটা মনে হয় ডেস্টিনির প্রতি নেগেটিভ, ব্যাপারটা তা না, ব্যাপারটা আমি এটা মনে করি না। কারণ বরং ডেস্টিনির মতো প্রতিষ্ঠানকে বিগত সরকারের আমলে যে রাষ্ট্রীয় রোশানলে আমরা যে পড়েছি, এটার কারণে রাষ্ট্রযন্ত্র কিন্তু বদনামের ভাগী হয়েছে। আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি। আমাদেরকে মানে ধ্বংস করার মাধ্যমে যে কার্যক্রম করছে, এটার অর্থ সরকার যে খুব বেশি ভালো ছিল ব্যাপারটা তা না, তাদেরও ব্র্যান্ড ইমেজে কিন্তু আঘাত আসছে আমাদের কারণে। এটা আমরা কারণ আমরা অহিংসভাবে এই প্রতিষ্ঠানের পক্ষে প্রচার প্রচারণা করে গেছি সত্য তুলে ধরার জন্য। আর আমরা যদি আবার কার্যক্রমের সুযোগ পাই, আমি বিশ্বাস করি কাউকে কিছু বলা লাগবে না। মানুষ এটা বুঝতে পারবে এই 12 বছর পরে যদি প্রতিষ্ঠান ফিরে আসছে, তার মানে এটা সত্যের উপর দাঁড়ায় আছে। শুধু এই একটা বিষয়ের কারণে কিন্তু আমাদের মার্কেট দ্রুত গতিতে জিওমেট্রিক্যালি রান করবে। আমাদের নতুন করে প্রচারের প্রয়োজন হবে না ইনশাল্লাহ। দুদকের যেটা অভিযোগ সেটা হচ্ছে 4100 কোটি টাকার অভিযোগ, সেখানে তারা আত্মসাৎ এবং পাচারের বিষয়টি দেখিয়েছে। তো এই বিষয়টা সম্পর্কে আপনি কি বলবেন একটু? আরে পুরো জিনিসটাই তো ভুয়া। কেন ভুয়া? দেখেন, পুরো এত বড় দুইটা মামলা, মাল্টিপারপাস এবং ট্রিপ্লান্টেশন, দুটোটা মামলায় একই রকম অঙ্ক বসাইছে, কপি পেস্ট করছে। তার মানে তারা দেখেন, ইন্টারেস্টিং হলো একটা লক্ষণ বলি, বিগত কয়েকদিন আগে আমাদের দুদক মাল্টিপারপাসের আইনে ট্রিপ্লান্টেশনের মামলা ধারা দিয়ে দিছে। তো তার মানে তারা যে আসলে মামলাটা সম্বন্ধে তাদেরকে জোর করেই তাদেরকে কাজটা করানো হয়েছে, এটা তার প্রমাণ। এবং মাননীয় বিচারকের কাছে তারা বলছে রায় দেওয়ার আগে যে আমরা মাল্টিপারপাসের মানে অধিদপ্তরের আইনে ট্রিপ্লান্টেশনে বিচার করার জন্য তারা ধারা দিয়েছে। তো তার মানে পরে তারা কি করলো যে এটা কি করতে চাই, মানে কোম্পানি আইনে এই বিচার করাতে চাই। তো আমরা তো এটাই চেয়েছিলাম। তার মানে তারা যে এটা যে মামলাটা ভুয়া, এটাও তো তাদের এই কার্যক্রমে প্রমাণ পায়। আচ্ছা, আমরা আরেকটি বিষয় যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আগামী 15ই জানুয়ারি মূলত এই মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে। এখন এই আগামী 1.5 মাস মূলত অপেক্ষা করতে হবে। বিনিয়োগকারীরা তো অনেকেই আগে বিচারের প্রতি মূলত একটা বিরাট একটা নেগেটিভ একটা ছিল যে রায় হচ্ছে না, মামলা নিষ্পত্তি হচ্ছে না। মাননীয় এখন যে আদালত আছে, সুপ্রিম কোর্টে নির্ধারিত সময়ের মধ্যে মামলাটা রায় নিষ্পত্তি করেছেন, এখন আবার 1.5 মাস পিছিয়েছে। সেক্ষেত্রে কি মনে হয় আপনার ন্যায় বিচার পাবেন কি? দেখেন, আমার মনে হয় আমাদের বিগত সরকার যে সিস্টেম রেখে গেছে, সেই সিস্টেম এখনো কার্যকর। তার প্রমাণ কিন্তু আজকে আমাদের মামলাটার রায় আমরা পাই নাই। যদি ন্যায্য বিচারের যে বিষয়টা হতো, তাহলে আমরা কিন্তু আজকে রায় পেয়ে যেতাম। তার মানে এই গভর্নিং সিস্টেমে এখনো পর্যন্ত বিগত সরকারের পেতাত্তারা কিন্তু এখনো মানে বিদ্যমান। এই বিদ্যমান হওয়ার কারণে কিন্তু আজকে এখনো পর্যন্ত এই জিনিসটা কি হচ্ছে। তো সুতরাং মানুষ বিচার ব্যবস্থার প্রতি, এটা আমাদের দেশে একমাত্র দেশ যেখানে বিচারকদেরকে টানে হেসড়ে নামাইতে হয়। এত বড় লজ্জাজনক বিষয় পৃথিবীর কোথাও আছে বলে আমার জানা নাই। তাহলে সুতরাং বিচার ব্যবহারতে মানুষের আস্থা নাই। আমি মনে করি আজকে যারা আমাকে শুনবেন, যে আমাদের রায়টা 15 তারিখের পরে যেন আর মানে কোনোভাবে ওই দিন না যায়, কারণ বিচার বিভাগের মানুষের কোনো আস্থাই নাই। আজকে পুলিশ মানুষকে ভয় পায়, তো বিচারকরা সামনে কি কোনোদিন সামাজিকভাবে যাইতে পারবে মানুষের কাছে? তাহলে আজকে তো সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। তাহলে এটার জন্য দায়ী কারা? তাহলে বিচার বিভাগকে সোচ্চার হইতে হবে এখনই, যে তারা যেন তাদের ন্যায্যতা এবং তাদের অ্যাকাউন্টেবিলিটি তারা যেন ফিরে আনে তাদের কার্যক্রমের মধ্যে, এটাই আমরা আশা করি। অনেকগুলো সম্পদ ডেস্টিনির হাতছাড়া হয়ে গেছে, দখল করে নিয়ে গেছে। আপনার কি মনে হয় যে সম্পদ আছে সেটা দিয়ে কি বিনিয়োগকারীদের টাকা পয়সা ফেরত দেওয়া সম্ভব? হ্যাঁ, ইনশাল্লাহ সম্ভব। কারণ রফিকুল আমিন স্যার হলো এমন একজন উদ্যোক্তা, যিনি একটা জিনিসকে মডিফাই করে, ক্রিয়েটিভ করে এটাকে বাই প্রোডাক্টে রূপান্তর করার একটা ক্যাপাবিলিটি ওনার মধ্যে আছে। সুতরাং যতটুকু সম্পত্তি আছে মানুষের টাকা ন্যায্যভাবে ফিরে দেওয়া সম্ভব। ইভেন ওনাকে স্যারকে যদি সময় দেওয়া হয়,
তাহলে স্যার লাভ সহ মানুষকে টাকা দিতে পারবে, এটা আমি মনে মনে বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে আরও দুই একজনের সাথে কথা বলবো ডেস্টিনির বিষয় নিয়ে। আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম এই যে আজকে এই যে রায়ের যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম, আজকে মামলাটি রায় হয়নি, সেই ব্যাপারে আপনারা কি আসলে কি ক্রুদ্ধ অনেক? জি, ধন্যবাদ আপনাকে। আজকে 28শে নভেম্বর যে 11 তারিখ যে রায়টা বলেছিল যে আজকে রায় দিব মামলার, তো মামলার রায় তো আজকে হয় নাই, ঠিক আছে। তো এই বিষয়ে আমরা অবশ্যই ক্ষুব্ধ, কারণ এই দেশে আইন বলে আমরা তো কোনো কিছু দেখছি না। যদি আইন থাকতো তাহলে আজকে তো মামলার রায় দিত, ঠিক আছে। তো আবার 15ই জানুয়ারি যে মামলার রায় দিবে, এটা নিয়ে আমার মানে পরবর্তী যে একটা আছে যে সেটা হচ্ছে যে সন্দেহ লাগতেছে যদি আবার কোনোভাবে এটা পিছায়। কারণ বাংলাদেশের স্বৈরাচারী সরকার পতনের পর যে জিনিসটা হয়েছে, যে ছাত্র আন্দোলন করে যে আজকে যে জিনিসটা যে সরকার আছেন, ঠিক আছে, উনি তো চাচ্ছেন যে উদ্যোক্তা তৈরি করার জন্য। তো এখন উদ্যোক্তা তৈরি করতে হলে কি করতে হবে, তাহলে আমাদের রফিকুল আমিন স্যারকে কি মুক্ত করতে হবে। তার মানে 45 লক্ষ লোক কি আমরা রেডি আছি যে বাংলাদেশকে বেকার মুক্ত করার জন্য। তো এই আর কি আমার আশা। জি, আমরা এক বিষয় বলতে চাচ্ছিলাম, আপনি একজন বিনিয়োগকারী হিসেবে জনাব রফিকুল আমিন ব্যবসা করার জন্য যেভাবে আদালত যেভাবে সর্বশেষ যেভাবে শুনানি করেছেন, যদি এখান থেকে মানে নিঃশর্তভাবে মুক্ত হয় এবং সাজা যদি অ্যাডজাস্ট হয়ে যায়, উনি যদি মুক্ত পায়, সেই ক্ষেত্রে ব্যবসা করার জন্য আপনি একজন বিনিয়োগকারী হিসাবে জনাব রফিকুল আমিনের কাছে এবং কোম্পানির কাছে আপনার চাওয়াগুলো কী কী? আমার ধন্যবাদ হাসান ভাই আপনাকে। আমি শুধু এতটুকু বলবো যে ডেস্টিনির যে 12 বছরের যে আমাদের ক্রান্তিকার যে মিথ্যা মামলায় আমাদের এই ডিস্ট্রিবিউটর তথা 2.5 কোটি পরিবার আমরা ক্ষতিগ্রস্ত, আমাদের এমডি চেয়ারম্যান স্যার সহ এবং ওনার ওয়াইফ ফারাদুয়া ম্যাডাম সহ যে মানবতর জীবনযাপন করছে, আমি বিশ্বাস করি ডেস্টিনি যদি ন্যায় বিচার পায়, আমরা যদি ইনশাল্লাহ এই বিচারে আমরা যদি নিঃস্বার্থভাবে আমরা মুক্তি পাই, আমাদের এই ব্যবসা দ্বিগুণভাবে সারা বাংলাদেশে প্রসারিত হবে। তার কারণ ডেস্টিনির সাথে 45 লক্ষ পরিবার তথা 2.5 কোটি মানুষ সবাই মুখিয়ে তাকিয়ে আছে যে ডেস্টিনি কোনো অপরাধ করে নাই, কোনো অন্যায় করে নাই, কোনো মানি লন্ডারিং করে নাই। আজকে যদি শুধু বলতে চাই স্পষ্ট ভাষায় যে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলছেন যে নিজেরা উদ্যোক্তা হন, আমাদের রফিকুল আমিন স্যারের কিন্তু সেই মোটিভে উনি কানাডা থেকে এই জীবনকে বাংলাদেশে উনি এসে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, উদ্যোক্তা হিসেবে তৈরি করার জন্য যে প্রতিশ্রুতি নিয়েছেন, আমার মনে হয় এটাই আমাদের বাধার কারণ। আমি শুধু মাননীয় বিচারক তথা আমাদের উপদেষ্টাদের প্রতি এতটুকু বিনীত আরজ করব, আর কালক্ষেপণ না করে আমাদেরকে মুক্তি দিন। বাংলাদেশের রেমিটেন্সে এই ডেস্টিনির 45 লক্ষ পরিবার তথা 2.5 কোটি মানুষ আমরা যে 410 কোটি টাকা ট্যাক্স ব্যাট দিয়েছি, ইনশাল্লাহ এটা 1000 কোটিতে আমরা রূপান্তরিত করলে দেশ আগামী দিনে স্বপ্নের সারথি হিসেবে আমরা ইনশাল্লাহ ভূমিকা রাখবো। সকলকে ধন্যবাদ। আমরা একজন সাংবাদিক পেয়েছি, যে সাংবাদিকের কাছ থেকে জানতে চাইবো, ডেস্টিনি গ্রুপ যখন যদি আবার পুনরায় যদি ব্যবসা শুরু করতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য কোন কোন সেক্টরে ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ডেস্টিনি যখন 12 বছর ব্যবসা করার সুযোগ পেয়েছিল, তখনও কিন্তু অনেকগুলো সেক্টরে কাজ করছে। আর এখন যেহেতু দীর্ঘ সময় মামলায় পার হয়েছে, সেক্ষেত্রে আগামী দিনে অবশ্যই তারা আরও বড় পরিসরে কাজ করবে বলে জানতে পারছি। এবং বাংলাদেশের কোনো সেক্টরই বাকি থাকবে না ডেভেলপমেন্টের জন্য। শুধু তাই না, ডেস্টিনি ট্রেনিংয়ের মাধ্যমে মানুষের যে মানবিকতা, মানুষের যে বৈষম্যহীন একটা সমাজ গঠনের যে প্রত্যাশা আগে থেকে ছিল, সেটা কিন্তু তারা আগামী দিনে আরও জোরদারভাবে করবে। মানে টোটাল বিষয়টা ডেস্টিনি প্রতিটা ব্যবসা এবং মানবীয় গুণাবলী এবং মানুষ হিসাবে মানুষের মাঝে যে একটা সহযোগিতা, মানবিকতা, এগুলোর প্রতি জোর দিয়ে আগামী দিনে অনেক বড় বিজনেস করবে, এটি আমি মনে করি। বাংলাদেশের সেক্টরের মধ্যে 410 কোটি টাকা ব্যাট ট্যাক্স দিয়েছিল, আগামী দিন ব্যবসা করলে ডেস্টিনি সেই ক্ষেত্রে মানে সরকারকে, রাজস্ব খাতে কেমন অবদান রাখতে পারবে বলে মনে করেন? এটা আসলে সরকারেরও বোঝার ব্যাপার ছিল আগে থেকেই, যে যারা বিজনেস করছে ঠিকভাবে ভ্যাট দিয়েছে, ট্যাক্স দিয়েছে, যাদের কোনো ফাঁকফোকর ছিল না, কোনো জরিমানা হয় নাই, কিংবা রিমান্ডে নেওয়ার পরও এমন কোনো বিষয় পায় নাই যে তার ট্যাক্স ফাঁকি দিছে। সবচেয়ে বড় বিষয় হয়েছে বাংলাদেশের ডেস্টিনি একমাত্র কোম্পানি এত বড় হয়েছে কিন্তু 1 টাকার লোন নেয় নাই ব্যাংক থেকে, রাষ্ট্রের কোনো দায়বদ্ধতা নাই ডেস্টিনি থেকে, শুধু বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিছে তাদেরকে ব্যবসার অংশ দেওয়ার জন্য। এবং সেই ক্ষেত্রে এই যে মামলাটা দীর্ঘ সময় পিছাইলো, এটা খুবই দুঃখজনক। এবং আজকেও অনেক দুঃখ, অনেক বিনিয়োগকারী আসছিল দূর দূরান্ত থেকে। আসলে আগামী দিনে রাষ্ট্র অনেক উপকৃত হবে ট্যাক্সের ক্ষেত্রে, ভ্যাটের ক্ষেত্রে, যেটা আপনার প্রশ্ন, যে ডেস্টিনি যদি দাঁড়িয়ে যায়, ডেস্টিনি যদি ব্যবসা করতে পারে, এই যে লাখো লাখো মানুষ এটার সাথে ব্যবসার অংশীদার, যেটা বলতেছে উদ্যোক্তা হওয়ার জন্য, ডেস্টিনির প্রতিটা বিনিয়োগকারী এক একজন উদ্যোক্তা।
শুধু তারা বিনিয়োগ করেই ক্ষান্ত না, তারা এখানে কাজও করছে। তো সুতরাং আগামী দিনে রাষ্ট্রের সুযোগ আছে, ডেস্টিনিকে ছেড়ে দিলে বিরাট একটা ট্যাক্স পাবে এখান থেকে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা আরেকজনের কাছ থেকে একটু কথা বলতে যাচ্ছি। সম্মানিত বিনিয়োগকারী আমাদের সাথে যিনি আছেন, আপনারা জানেন যে আমরা একটু জানতে চাচ্ছিলাম, প্রথমত আপনি যদি আপনার একটু পরিচয়টা দেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে, এরপরে যদি আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম, সকলকে আমার সালাম। আমি আসছি কুমিল্লা জেলা লাকসাম থেকে, সকাল 10টা বাজে এখানে আই পড়ছি। আমি একজন বিনিয়োগকারী, 12 বছর ধরে কোম্পানির জন্য লড়ে যাচ্ছি। এটা একটা ষড়যন্ত্রমূলক মামলা, আমরা এই মামলা থেকে মুক্তি চাই। আজকে আমাদের রায় ঘোষণার করার কথা ছিল, কিন্তু আমাদেরকে আরও 1.5 মাস লেন্ডিং করা হয়েছে। আমরা 12 বছর অপেক্ষা করছি। ইনশাআল্লাহ সকল বিনিয়োগকারীকে বলছি আর একটু আমরা ধৈর্য দেবো। ইনশাআল্লাহ রফিকুল আমিনের মুক্তির মাধ্যমে আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আপনি কোথা থেকে আসছেন? আমি কুমিল্লা লাকসাম থেকে আসছি। কতটা মানে রয়েছে, আপনার বিশ্বাস রয়েছে যে ডেস্টিনি মুক্তি পাওয়ার পরে আপনাদের যে ইনশাআল্লাহ আমরা মুক্তি পাবো, কারণ আমাদের বিরুদ্ধে কোনো মামলা নাই। মামলা হয়েছে এটি একটা ভুয়া মামলা, দুদকের মামলা, মিডিয়া ট্রায়ালের মামলা। আমাদের বিরুদ্ধে কোনো সাক্ষী নেই। আমরা বিনিয়োগকারী কোনো অভিযোগ করি না, বিনিয়োগকারীকেই আমরা এটা জানতে চাই জাতির কাছে। আচ্ছা, আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই, আপনি এই দেশের একজন নাগরিক হিসেবে যে মামলার রায় ছাড়া, বিচার ছাড়া 12 বছর পর্যন্ত জেলে বন্দি করে রেখেছে, এটা আসলে বাংলাদেশের মানুষের জন্য কল্যাণ বলে আপনি কি মনে করেন? এটা বাংলাদেশ আইন মানুষ যে আইন বাংলাদেশে সাধারণ মানুষের জন্য তৈরি করা হয়েছে, যে আইন বাংলাদেশকে নিরাপদ রাখার জন্য তৈরি করা হয়েছে, সেই আইন কি আসলে কি সঠিক কাজে কি ব্যবহার করা হয় বলে কি আপনি মনে করেন একজন এই দেশের নাগরিক হিসেবে? আমি একজন নাগরিক হিসেবে বলতে চাই, আমাদের কোনো অভিযোগ নাই। অভিযোগকারী কে? এটা কোনো মামলা হইতে পারে না। 12 বছর আমরা কিসের অভিযোগের ভিত্তিতে এভাবে পার করতেছি? আমরা বর্তমান সরকারের কাছে নিঃশর্ত মুক্তি চাই রফিকুল আমিনের। আমাদেরকে ব্যবসায়িকভাবে সুযোগ দিতে হবে। বাংলাদেশ কী চায় আমরা সেটা দিতে পারবো। ব্যাড ট্যাক্স যে কোনো কিছু চাই আমরা বাংলাদেশকে সোনার উপর গড়ে দিতে পারবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, আমরা আরেকটু কথা বলতে চাই দুজনে, যে এই যে একজন আছেন আমাদের বয়স্ক একজন বিনিয়োগকারী, আপনার কাছ থেকে জানতে চাই, এই যে প্রতিনিয়তই আপনি আদালতের বারান্দায় আসছেন দেখতে পাচ্ছি আমরা, আজকে মামলার রায়টি হয়নি, সেই বিষয়টি সম্পর্কে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দীর্ঘ 12 বছরে আসতেছি। আমরা কিন্তু আসলে বৈষম্য শিকার। আজকাল যে তারিখটা পড়ছে, এটা তো আমার মনে হয় যে আমরা বৈষম্য শিকার হচ্ছি, কারণ স্বৈরাচার সরকার চলে গেছে। আমরা মনে করছি যে বর্তমান যে সরকার আসছে, সরকার আমাদেরকে ন্যায্য একটা বিচার করবে, কিন্তু এখনও এই ন্যায্য বিচারটা পাচ্ছি না। তো আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, বাবা আপনি এখন সরকারের ইয়াতে আছেন, আপনারা ডেস্টিনি 45 লক্ষ লোকের দিকে একটু চেয়ে দেখেন। আমরা 12 বছর বৈষম্য শিকার। আমরা ঘরে বাইরে যাইতে পারতেছি না, ঘরের থেকে আমরা আউট। অনেক লোক মারা গেছে। আমার বয়স প্রায় 73 প্লাস। আর কতদিন বেঁচে থাকবো? 12 বছরে দেশের সুফল দেখে যেতে পারি নাই। এখন শুধু আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ আল্লাহ তুমি আমাদের 45 লক্ষ লোককে আল্লাহ জিন্দা রাখো এবং সৎ পথে রাখার জন্য, সৎ ব্যবসা করার জন্য। আমার রফিকুল আমিনকে আল্লাহ তুমি হায়াতে তয়্যিবা দান করো। আর কি বলবো বাবা আপনাদের কাছে? আগামী 15 তারিখ কি নিয়ে বিচার পাবেন বলে মনে করেন? বিশ্বাস হচ্ছে না, তবু আল্লাহর উপরে ভরসা। আল্লাহ যদি আমাদের সাথে সহায়তা করে, আল্লাহ যদি আমাদেরকে সহায়তা করে, কারণ এই যে 12 বছর দিয়ে দেখে আসতেছি, কই বিচার পাইলাম? কই এক তিল পরিমাণ অনিয়ম পায় নাই, একটা তিল পরিমাণ অনিয়ম পায় নাই। তারপরেও আমরা বিচার পাচ্ছি না। কোথায় গিয়ে বিচার পাবো? তবে আল্লাহর কাছে, শুধু আল্লাহর কাছে। সবাই বলবেন যে আল্লাহর কাছে, শুধু আল্লাহ যদি আমাদেরকে সহায়তা করে, এতটুকু পর্যন্ত। আর কি বলবো বাবা? আচ্ছা, এই যে ডেস্টিনির যে মামলাটি চলমান 12 বছর, প্রতিনিয়ত সারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাহির থেকে মূলত আপনারা বিনিয়োগকারীরা এই প্রতিষ্ঠানের জন্য কাজ করে যাচ্ছে। এখন এই যে আজকেও মামলাটির রায় যে হয় নাই, আগামী 15 তারিখ রায় ঘোষণা দিয়েছেন মাননীয় আদালত, যদিও সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়ের মধ্যেই মামলাটি নিষ্পত্তি হয়েছে। আপনি একজন বিনিয়োগকারী হিসাবে আগামী 15 তারিখ কি প্রত্যাশা করছেন?
জি ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি একজন বিনিয়োগকারী, আমার বাড়ি কুমিল্লা চান্দিনা থানা, আমি মোহাম্মদ সুলেমান মিয়াজি। আমরা ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটর তথা ২.৫ কোটি মানুষ, আমরা দীর্ঘ ১২ থেকে ১৩ বছর আমরা বৈষম্যর শিকার হয়েছি। স্বৈরাচার সরকার আমাদেরকে মিথ্যা মামলা দিয়া দুদকের নামে দুষ্ট একটা প্রতিষ্ঠান দিয়ে আমাদেরকে আটকাইছে। আমরা আশা করছিলাম এই স্বাধীনতার পরে, নতুন স্বাধীনতার পরে আমরা মনে করছিলাম আমরা একটা ন্যায্য বিচার পাবো। সেই আশার বুক বেঁধে আমরা ৪৫ লক্ষ ফ্যামিলি আমরা সবসময় অপেক্ষায় ছিলাম যে কখন আমরা সেই ন্যায্য বিচারটা পাবো। সর্বশেষ যখন আমাদের রায়ের ডেট আসলো ২৮ তারিখ, তখন আমরা মনে করছিলাম যে ইনশাল্লাহ আমরা ন্যায্য বিচারের কাছাকাছি চলে আসছি। কিন্তু আজকে যখন রায়ের দিন এসে যখন আমরা শুনলাম আবার আমাদের ১.৫ মাস অপেক্ষা করতে হচ্ছে, সেই সময় আমরা সবাই মর্মাহত, হতাহত, আমরা অনেক ক্ষতিগ্রস্ত। আমি মাননীয় সরকার প্রধানের কাছে এই মুহূর্তে অনুরোধ করতে চাই, আবেদন করতে চাই, যেহেতু আমরা স্বৈরাচার সরকারের আমলে আমাদেরকে দুদকের মতন দুষ্ট প্রতিষ্ঠান দিয়ে আমাদেরকে আটকাইছে, ডেস্টিনির মতন একটা শস্য প্রতিষ্ঠান, এরকম সঠিক একটা প্রতিষ্ঠান বাংলাদেশে আর নাই। আমরা বাংলাদেশের অর্থনীতির ভূমিকায় আমরা একদম এগ্রো থেকে নিয়ে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ চূড়া পর্যন্ত আমাদের দক্ষ জনশক্তি আছে, অথচ আমাদেরকে আটকে রেখে বাংলাদেশের জাতীয় ক্ষতি করতেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এখন যিনি রাষ্ট্রপ্রধান আছেন ডক্টর ইউনূস সাহেব, আপনাকে বিনীত অনুরোধ করব যে আমাদের মতন একটা প্রতিষ্ঠানকে আটকে রেখে, ২.৫ কোটি মানুষকে আটকে রেখে জাতির ক্ষতি করবেন না। আমরা ৪০০ কোটি টাকার উপরে ব্যাড ট্যাক্স দিয়েছি, আমরা একটা টাকা ইনকাম করতে ব্যাড ট্যাক্স দেওয়া ছাড়া কোনো সিস্টেম নাই আমাদের। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা যেহেতু ন্যায্য বিচার এখনো পাই নাই, আমরা বৈষম্য শিকার, যেহেতু এখন আমরা এই দেশ স্বাধীন করা হয়েছে নতুন করে, যে বিচার বিভাগ স্বাধীন হওয়ার জন্য, স্বাধীন করার জন্য, মানুষ যেন ন্যায্য বিচার পায়, সেই জন্য সেই জায়গায় কেন আজকে আমরা আদালত পাড়ায় আইসা আমরা সঠিক বিচার পাচ্ছি না। আমার সবার কাছে আবেদন, সব গোটা দেশবাসীর কাছে আমি আপনাদেরকে জানাবো যে আমাদের ডেস্টিনির মতন স্বচ্ছ প্রতিষ্ঠান বাংলাদেশে আর একটাও নাই। এ পর্যন্ত দীর্ঘ ১৩ বছরও আমাদের রফিকুল আমিন স্যারের বিরুদ্ধে একটাও অভিযোগ কেউ আনে নাই, এবং এক জায়গায় আমাদের কোনো এরকম কোনো কিছু পায় না যে ডেস্টিনি কোনো অন্যায় করছে, অপরাধ করছে। তো আমরা বৈষম্য শিকার, আমি অনুরোধ করব আমাদেরকে যেন বিবেচনা করে যেন আমাদেরকে সঠিক বিচার করে আমাদেরকে ন্যায্য বিচারটা আমাদেরকে দেয়। আমরা সেই আশা পর্যন্ত এই আরও ১.৫ মাস আমাদের অপেক্ষা করতে হবে, কিছু করার নাই আমাদের। কিন্তু আমরা অনেক দুঃখিত, অনেক মর্মাহত, আমরা অনেক হতাশা আজকে যে আমরা ন্যায্য বিচারটা পাইলাম না। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যেন আমাদেরকে রহম করে। আর যারা এখন রাষ্ট্র চালাচ্ছে, রাষ্ট্রপ্রধান, তাদের কাছে আমরা অনুরোধ করব আমরা যেন ন্যায্য বিচারটা পাই। যেহেতু আমাদের কোনো অভিযোগ নাই, ৪৫ লক্ষ বিনিয়োগকারীর একজনেরও অভিযোগ নাই, যেহেতু একজনেরও অভিযোগ নাই, তাহলে আমাদেরকে আমাদের প্রতিষ্ঠানকে মুক্ত করে, আমাদের যিনি অভিভাবক জনাব রফিকুল আমিন মোহাম্মদ হোসেন স্যারকে মুক্ত করে দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানটাকে যেন বাংলাদেশে আমরা যেন কর্ম করে খাইতে পারি, সেই সুবিধা আমাদেরকে যেন করে দেয়, সেই আশাবাদ রাখি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমরা আরেকজন এখানে বিনিয়োগকারীকে পেয়েছি, তার কাছ থেকে জানতে চাইবো ডেস্টিনি যে সম্পদ আছে, এই সম্পদগুলোর মাধ্যমে আসলে কি বিনিয়োগকারীদের সকল টাকা ফেরত দেওয়া সম্ভব হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এসেছি, সারা বাংলাদেশের ৪৫ লক্ষ মানুষের মনে একটা বড় আশা আকাঙ্ক্ষা ছিল, আজকে ডেস্টিনির মুখে হাসি ফুটবে। আমি একটি কথা বাংলাদেশ সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের মাধ্যমে বলতে চাই, বিগত আওয়ামী লীগ সরকার যখন ছিল, ডক্টর ইউনূস স্যারের নামে অনেকগুলো মামলা দিয়েছিল এবং তারা দুদক এবং সারা বাংলাদেশ সহ তারা প্রচার করেছিল ডক্টর ইউনূস সুদখোর, পাশাপাশি যে সে টাকা মেরে দিয়েছে। আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে ডক্টর ইউনূস স্যারের বিরুদ্ধে যত মামলা ছিল সবগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। আমাদের কয়েকবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি চিকিৎসার জন্য বিদেশে যাবেন, সেই জন্য বিএনপির সমস্ত কর্মী নেতৃবৃন্দ যখন রাজপথে আন্দোলন করেছিল চিকিৎসার জন্য, ওই সরকার বলেছিল যে আইনের কোনো ফাঁকফোকর নেই, এতিমের টাকা মেরে দিয়েছে। আজকে প্রমাণিত হয়েছে যে তারেক জিয়া সহ বেগম খালেদা জিয়ার অনেকগুলো মামলা মিথ্যা প্রমাণিত হয়েছে। আমাদের প্রাণের সেই ডেস্টিনি, আমাদের হৃদয়ের স্পন্দন, যিনি বাংলাদেশের আমাদের মতো যুবকদেরকে এই বাংলাদেশের সার্বভৌমের স্বাধীনভাবে
সুনাগরিক হিসাবে গড়ার জন্য যিনি কাজ করেছিলেন তিনি হলেন আমাদের রফিকুল আমিন। আজ 12টি বছর আমরা আদালত পাড়া মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে একটি কথা বলে আসছি যে আমাদের কোনো অভিযোগ নাই, উনি নির্দোষ। 45 লক্ষ ডিস্ট্রিবিউটর যেখানে রফিকুল আমিন স্যারকে নির্দোষ বলেছি, সেখানে ওই আওয়ামী লীগ সরকারের আমলে তারা বলেছে ডেস্টিনি নাকি মানি লন্ডারিং করেছে, ডেস্টিনি নাকি জনগণের টাকা মেরে দিয়েছে। এখানে দুদকের যিনি আইনজীবী আছেন জাহাঙ্গীর সাহেব, উনি একটা বিষয় বলেছেন, ডেস্টিনি গ্রুপের যে দুর্বল 14টা প্রতিষ্ঠান, সেই 14টা প্রতিষ্ঠানে ডেস্টিনি যে বিনিয়োগ করেছে এইটাই মানি লন্ডারিং। এটাকে আপনি কি বলবেন? উনি যে কথাটা বলেছেন আসলে প্রতিহিংসামূলক এই কথাটা বলেছেন। উনি যদি মানি লন্ডারিং করতেন, উনি যদি অন্যায় করতেন, একটা প্রতিষ্ঠানের যেখানে 12 বছর আগে যে মামলা হয়েছিল, আজকে লক্ষ লক্ষ জনতা সেখানে ওনার পক্ষে থাকতো না। আপনারা দেখেছেন এই আজকে আদালত পাড়ায় হাজারো হাজারো জনতা আজকে রফিকুল আমিনের ভালোবাসার কারণে এসে গেছে। আমি ডক্টর ইউনুস স্যারকে বলবো, আইনমন্ত্রী মহোদয়কে বলবো, আপনারা বিবেচনা করে আমাদের রফিকুল আমিন স্যারকে নিঃশর্তভাবে মুক্তি দেন। আমরা কথা দিচ্ছি, আমরা ডেস্টিনি গ্রুপের এমডি রফিকুল আমিন স্যারের হাত ধরে আপনাদের সাথে বাংলাদেশের মাটি মানুষের জন্য কল্যাণে আমরা কাজ করে যাব। ধন্যবাদ। আমরা আরেকজনকে পেয়েছি, সম্মানিত বিনিয়োগকারী। আপনার কাছে জানতে চাইবো, আপনি কোথা থেকে আসছিলেন মূলত? আমি মূলত আসছি চট্টগ্রাম থেকে। এখানে কতদিন যাবত আসছেন? এখানে প্রায় তো 12 বছর হয়ে গেছে। আজকে তো মামলার রায়টা হয়নি, সেক্ষেত্রে আপনার প্রতিক্রিয়াটা কি? আসলে আমি মর্মাহত, কারণ আমি জানতাম যে আজকে হচ্ছে আমাদের একটি চূড়ান্ত রায় হবে, আমরা ন্যায্য বিচারটা পাবো। কেননা বিগত দিনে স্বৈরাচার সরকার ছিল বিদায় ন্যায্য বিচার আমরা না, অনেকেই ন্যায্য বিচারটা পাইনি, সঠিক বিচারটি পাইনি। আগামী 15 তারিখে পাবেন? আমি আগামী 15 তারিখে পাবো কিনা সেটাও আমি নির্দিষ্ট করতে পারতেছি না আজকের দিন থেকে। কেননা আমি আশাবাদী ছিলাম যে আজকে আমরা ন্যায্য বিচার পাবো। বৈষম্য বিরোধী আন্দোলনের পর থেকে মনে হয় বিচার বিভাগ সঠিক বিচার করতেছে, আমরাও সঠিক বিচারটা পাবো। এইভাবে কতদিন চলবেন? কতদিন বা আদালতের বারান্দায় আসবেন? না, এভাবে তো আর কতদিন আসবো? এভাবে আসলে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, এখন আর কিছু করার নেই। তো এ দেশ কিভাবে চাচ্ছে আমাদেরকে, সেটাই আমরা করতে হবে। আমি আমার জায়গা থেকে আমি এতটুকু বলবো, আমি একটা সাধারণ বিনিয়োগকারী, আমরা বিনিয়োগের টাকা দিচ্ছি জনাব মোহাম্মদ রফিকুল আমিনের কাছে। এটা আমরা সবসময় বলে আসতেছি, এটা নিরাপদ। আমি না, শুধু 45 লক্ষ মানুষ বলতেছে আমরা ওনার কাছে নিরাপদ। এখন কারা বা কে আমাদের জন্য এত উদারিত হলো যে আমাদের বিনিয়োগের টাকা ফেরত দেব বলে আমাদের এমডি স্যারকে এই পর্যন্ত আটকিয়ে রেখেছে? তো আমি বলবো যে ভাই, আপনারা তো যারা বিনিয়োগ করেছে তাদের কোনো অভিযোগ নাই, তাহলে কেন এই পর্যন্ত 12টি বছর আমাদেরকে ঘুরাচ্ছেন, 45 লক্ষ মানুষকে কষ্ট দিচ্ছেন? আপনারা আল্লাহর দিকে তাকান, দেখেন বিগত দিনে স্বৈরাচার সরকার যা করেছে তার প্রতিফলন কিন্তু আজকে গত 5 তারিখে পেয়েছে। তো আমি এইটাই বলবো আপনাদেরকে যে আপনারা অন্ধ হয়ে যায়েন না, কারণ বিচার বিভাগ সবাই বিচারের প্রতি আস্থাশীল, আমরাও ছিলাম এতদিন, এখনো আছি। 15 তারিখ পর্যন্ত ইনশাল্লাহ থাকবো। 15 তারিখের পরে যখন পিঠ দেয়ালে ঠেকে গেছে তখন কি হয় সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। ধন্যবাদ। আমরা দুদকের যিনি আইনজীবী আছেন তিনি বলেছেন যে এখানে যারা যারা বিনিয়োগকারী আছে তারা এক একজনে 10,000, 15,000, 20,000 টাকা বিনিয়োগ করেছে, এই জন্য তারা মামলা করতে যায়নি আদালতে। আপনি একজন বিনিয়োগকারী হিসেবে ডেস্টিনিতে কত টাকা মতো বিনিয়োগ করা ছিল আপনার? জি, আমি ইনশাল্লাহ টোটাল প্রায় 5 লক্ষ টাকার মতো বিনিয়োগ করেছি। তো আমার বিনিয়োগ নিয়ে আমার কোনো আফসোস নেই, এবং আমি স্যার যতদিন পর্যন্ত জেল থেকে না বের হবে আমি কখনোই আফসোস করি না। এই টাকার জন্য আমি কখনোই মায়া করি না। আমার কথা বলছে যে যারা 5-10 হাজার টাকা বিনিয়োগ করেছে এই জন্য তারা কিন্তু মূলত মামলা করতে আসে নাই। আপনি কি 5-10 হাজার টাকা বিনিয়োগ করেছিলেন? না, আমি টোটাল 5 লক্ষ টাকার মতো বিনিয়োগ করেছি। আপনার টিমের মধ্যে টোটাল কত ছিল? প্রায় আমার টিমে প্রায় 17-18 লক্ষ টাকা মতন হবে। আপনি কি মনে করেন বিনিয়োগের টাকা ফেরত পাবেন? ইনশাল্লাহ আমি পাবো। দর্শক, আমরা আপনাদের কাছ থেকে অনেকে জানতে চেয়েছিলাম, আমরা আর 2-1 বিনিয়োগকারী কথা বলি শেষ করি। আমরা মূলত শেষ করব, এই যে ডেস্টিনি গ্রুপের যে মামলা নিষ্পত্তি হচ্ছে এখন শেষ পর্যায়ে, আজকেও আবার 15 তারিখ ডেট দিয়েছে। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে আগামী 15 তারিখের মধ্যে মামলার রায় কি চূড়ান্তভাবে পাবেন? ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য।
আসলে বিচারিক আদালত একটা মামলা আমলে নেয়, তার বিরুদ্ধে সত্য আর মিথ্যা নাই। যখন তার বিরুদ্ধে অভিযোগ করা হয় তখন কোনো বিচারিক আদালত তার বিরুদ্ধে মামলা নেই। তো 12 বছরে বিচারিক আদালত আজ পর্যন্ত দেশটির বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণ করতে পারেনি এবং আজও পর্যন্ত 45 লক্ষ ডিস্ট্রিবিউটর এখন পর্যন্ত কোনো ব্যক্তি এর বিরুদ্ধে মামলা করেনি এবং বিচারিক আদালত এখন পর্যন্ত সেই মামলাকে নিয়ে টালবাহানায় লিপ্ত আছে। আজকে যেখানে এই মামলাকে সম্পূর্ণ নিষ্পত্তি দেওয়ার কথা ছিল, পরিপূর্ণ রায় প্রকাশ করার কথা ছিল, সেখানে তারা রায়কে ঘুরিয়ে নিয়েছে, আগামী 15 তারিখ পর্যন্ত দিয়েছে। আমরা ডেস্টিনি ক্রেতা পরিবেশক 12 বছর ধৈর্য ধারণ করেছি, আমরা আরও ধৈর্য ধারণ করতে রাজি আছি, কিন্তু আমরা সেই মামলার সুষ্ঠু বিচার চাই এবং নিঃশর্ত রফিকুল আমিনের মুক্তি চাই। কারণ রফিকুল আমিন এমন একজন ব্যক্তি যার মাধ্যমে বাংলাদেশে উদ্যোক্তা তৈরি হবে, বাংলাদেশ বেকার মুক্ত হবে, বাংলাদেশ অর্থনীতিতে সমৃদ্ধশালী হবে, বাংলাদেশ সরকার সেখান থেকে অনেক ট্যাক্স ব্যাট পাবে ইনশাল্লাহ এবং বাংলাদেশের উন্নতি কল্পে রফিকুল আমিন যদি আমাদের সামনে আসে ব্যবসা করতে পারে আগামীতে ইনশাল্লাহ। বিগত বছরে 410 কোটি টাকা কর দিয়েছে 12 বছরে। আমরা বিশ্বাস করি রফিকুল আমিন যদি ব্যবসা পরিচালনা করতে পারে প্রতি বছর 1000 কোটি টাকা ব্যাট এবং ট্যাক্স দেওয়া সম্ভব ইনশাআল্লাহ। আপনার কাছ থেকে আরো একটি বিষয় জানতে চাই যে 12টি বছর পর্যন্ত জেলে বন্দী রয়েছে, এই যে আপনাদের জীবন থেকে 12টা বছর চলে গেছে, এটার দায়ভার কে নেবে বলে আপনার মনে হয়, বা এই দায়ভারটা কার? আসলে সবটা বিষয়, মানুষ যখন একটা বিষয়ে কোনো ব্যক্তিকে অভিযুক্ত করে, অভিযুক্ত হওয়ার পর ওই অভিযোগকারীর কোনো অভিযোগ প্রমাণিত না হয়, ওই ব্যক্তির জীবন থেকে অনেক বছর চলে যায়, কিন্তু সেই দায়ভার যে অভিযোগ করে তার উপরেই বর্তাবে। আমরা যারা আমাদের বিরুদ্ধে অভিযোগগুলি করেছে, মিথ্যা অভিযোগ করেছে, আমরা তাদের বিরুদ্ধে মানহানির মামলা অলরেডি করেছি। আমরা বিশ্বাস করি, আমরা মনে করি এদের দায়ভার তাদেরকে গ্রহণ করতে হবে। বাংলাদেশ এতটুকু পিছিয়ে যাওয়ার পিছনে তাদেরকে দায়ভার গ্রহণ করতে হবে। আমরা তাদেরকে দায়বদ্ধ, তাদেরকে দায় স্বীকার করে নেওয়ার জন্য বলছি। পাশাপাশি আমাদেরকে অতি দ্রুত এই দায় যেন আর দীর্ঘায়িত না হয়, এই সমস্যা যেন আর দীর্ঘায়িত না হয়, আগামী 15 তারিখ যেন আমরা ন্যায্য বিচার পাই। এজন্য আজকে যারা বিচারিক আদালতে আছে তাদের কাছে আমরা ডেস্টিনি ক্রেতা পরিবেশের পক্ষ থেকে আমরা অনুরোধ করবো ইনশাআল্লাহ। আপনি দেশের একজন নাগরিক হিসাবে আপনার কাছ থেকে আমার যে বিষয়টি জানা যে মামলার রায় না দিয়ে 12 বছর জেলে বন্দী করে রেখেছে, আসলে এটা কি বাংলাদেশের মানুষের জন্য কি মানে কল্যাণমূলক? অবশ্যই না। কোনো মামলাকে দীর্ঘায়িত করাই মানে ওই বিচারিক আদালত সম্পূর্ণ অন্যায় করা। এবং বাংলাদেশের মানুষ, আপনারা দেখেছেন গত 5 তারিখ ফ্যাসিস্ট সরকার যেভাবে মানুষের আস্থাকে এরকম আস্থা থেকে দূরে ছিটকে পড়েছে, ঠিক তেমনিভাবে যদি কোনো বিচারিক আদালত, যদি কোনো বিচারক এরকম ন্যায্য রায়কে দিতে দীর্ঘায়িত করেন, তাহলে তারাও এরকম মানুষের বিবেক থেকে, মানুষের মন থেকে ছিটকে পড়বে এবং তারাও এরকম বাংলাদেশের সামাজিক কোনো কাজে তারা এগিয়ে আসতে পারবে না। এবং আমি মনে করি যেই কাজটা বর্তমান সময়ে করা হয়েছে, আমাদেরকে এরকম দীর্ঘায়িত করা হয়েছে, এটা বাংলাদেশে যে এরকম সম্ভব হয়েছে, আমি আশা করি বর্তমান সরকার যদি এরকম সাম্য এবং ন্যায়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠিত করতে পারে, যদি সংস্কার করতে পারে, আগামীতে এরকম হবে না ইনশাআল্লাহ।